আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আমার পডকাস্টে বা ব্লগে। আজ আমরা বিশ্লেষণ করব রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং আরাকান আর্মি বা ইউনাইটেড লিবারেশন আর্মি ইউএলএ অসাধারণ সামরিক সাফল্যের পটভূমি, রাজনৈতিক উদ্দেশ্য এবং এর সম্ভাব্য ভূ রাজনৈতিক ও মানবিক প্রভাব। সামরিক উপায়ে একটি পুরো রাজ্য দখলের দৃষ্টান্ত মিয়ানমারের সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন। 2025 সাল থেকে রাখাইন রাজ্যের ইতিহাসে সবচেয়ে বলা যেতে পারে 2025 সাল সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর এবং এই সাফল্যটা এসছে পুরো এক বছরে। মাত্র এক বছরের ব্যবধানে আরাকান আর্মি বা ইউএলএ ইউনাইটেড লিবারেশন আর্মি এমন কিছু অর্জন করেছে যা একসময় অকল্পনীয় ছিল। উত্তর থেকে দক্ষিণ রাজ্যে প্রশাসন কাউন্সিল এসএসসির প্রায় সকল বাহিনীকে বিতাড়ন, সিতে ও কিয়াকফিউ শহরে অবরোধ এবং ম্যাগোয় ও ইরাবতী অঞ্চলে প্রবেশ। 1989 সালে ওয়া ও কোকাং অঞ্চলে স্বায়ত্তশাসন ঘোষণার পর আরাকান আর্মি এবং ইউএলএ এই অগ্রগতি মিয়ানমারের একটি বড় মাইল ফলক নিঃসন্দেহে। দীর্ঘদিন ধরে বলা যেতে পারে বহুদিন ধরে কনফেডারেশন কথাটি ব্যবহার করলেও এর নির্দিষ্ট কাঠামো এখনও অস্পষ্ট। তবে বাস্তবতা হলো এসএসসির সমস্ত নিরাপত্তা বাহিনীকে রাখাইন থেকে বিতাড়িত করবার প্রচেষ্টা কার্যত একটি স্বাধীন রাষ্ট্র গঠনের পথে নিয়ে যাচ্ছে। এমনকি যদি তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসেও তা সম্ভবত সম্পূর্ণ স্বায়ত্তশাসনের ভিত্তিতেই হবে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে প্রধান চ্যালেঞ্জ সমূহ কি। আরাকান আর্মি বা ইউনাইটেড লিবারেশন আর্মির সামনে চারটি প্রধান চ্যালেঞ্জ। এক, সামরিক একীকরণ। বিভিন্ন মিত্র গোষ্ঠী যেমন চীন, ব্রাদারহুড, এসএএফ, এনইউজি ইত্যাদির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কৌশল গঠন। দুই, মানবিক ও উন্নয়ন সংক্রান্ত সংকট। যুদ্ধক্ষেত্র থেকে সৃষ্ট বিস্ফোরক অবশিষ্টাংশ, ইআরডব্লিউ, খাদ্য সংকট, অর্থনৈতিক অবরোধ। তিন, সাম্প্রদায়িক সম্পর্ক। রোহিঙ্গা, ম্রো, চীন সহ সকল সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য ন্যায় বিচার এবং নাগরিক অধিকার নিশ্চিত করা। এবং চার, আন্তর্জাতিক সম্পর্ক ও স্বীকৃতি। চীন, ভারত ও বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভবিষ্যতের ভূ রাজনৈতিক ভারসাম্য। মোটামুটিভাবে এই চারটে হচ্ছে চ্যালেঞ্জ। রাখাইনে খাদ্য, চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থার চরম অবনতি ঘটেছে। আপনারা সবাই কম বেশি নানা মাধ্যমে এটা জানেন। এসএসসি অবরোধ এবং বিমান হামলা পুরো অঞ্চলে মানবিক সহায়তা বন্ধ করে দিয়েছে। আরাকান আর্মি ইউএলএ দুটি সম্ভাব্য সমাধান খুঁজছে। এক, বাংলাদেশ সীমান্ত খুলে বাণিজ্য ও মানবিক সহায়তার পথ তৈরি করা। ম্যাগোয়ে এবং ইরাবতী বদ্বীপ অঞ্চলের দিকে অগ্রসর হয়ে নতুন সরবরাহ পথ খোলা, অর্থাৎ খাদ্য সরবরাহ বা পণ্য সরবরাহ পথ খোলা। তবে এই পথে বাধা বাংলাদেশের নিরাপত্তা সংখ্যা, রোহিঙ্গা জঙ্গিদের তৎপরতা এবং মিয়ানমার সামরিক বাহিনীর উপকূলীয় নিয়ন্ত্রণ। রোহিঙ্গা প্রশ্নটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে আরাকান আর্মির দৃষ্টিভঙ্গি কি। আরাকান আর্মির ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থায় রোহিঙ্গা জনগোষ্ঠীর স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি বিষয়। রোহিঙ্গাদের একাংশ আরাকান আর্মির উপর নির্যাতনের অভিযোগ তুললেও বাস্তবে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন যেমন আরসা এবং আরা স্যাকের সঙ্গে যুক্ত। ফলে এই জটিলতা প্রত্যাবাসনকে অনেক বেশি দুরূহ করে তুলেছে। আরাকান আর্মি কিছু রোহিঙ্গা কর্মকর্তাকে ইতিমধ্যেই প্রশাসনে অন্তর্ভুক্ত করেছে, কিন্তু জাতিগত সমতা এবং নাগরিকত্ব নিশ্চিত করতে এটি বৃহৎ জনমত গঠন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে কাজ করা খুবই জরুরি। এবং এই জরুরি কাজটি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরাকান আর্মি বা ইউনাইটেড লিবারেশন আর্মি ইতিমধ্যেই বাজেয়াপ্ত সম্পদ জাতীয়করণ করছে, বিপ্লবী কর আদায় করছে এবং কিছু শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করছে। এই প্রবণতা তাদের প্রশাসনিক বাস্তবতা এবং দীর্ঘস্থায়ী শাসনের যে সম্ভাব্যতার ইঙ্গিত দেয়। কিন্তু এর সঙ্গে থাকতে হবে সামাজিক অন্তর্ভুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ বান্ধব উন্নয়নের দৃষ্টিভঙ্গি, যেটা এখনো পর্যন্ত অনেকেই মনে করেন অনুপস্থিত। চীন আরাকান আর্মি অন্যতম প্রভাবশালী স্টেক হোল্ডার।
তাদের 11টি প্রকল্পের মধ্যে 10টির নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে। এই অবস্থান বেইজিংকে চাপে ফেলতে পারে। ভারতের অবস্থান অস্পষ্ট হলেও সীমান্তবর্তী অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে ভারত নীরবভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ দুই পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে সক্রিয়। এবং বাংলাদেশের উপরে তো রোহিঙ্গা বোঝা আছেই, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই বিষয়টিকে বাংলাদেশ এখন পর্যন্ত আসলে আন্তর্জাতিকরণ করতে ব্যর্থ হয়েছে এবং রোহিঙ্গাদের ফেরত পাঠাবার জন্যে তেমন কোনো উদ্যোগ লক্ষণীয় নয়। এবং যেটা বাংলাদেশ বিগত সরকার দীর্ঘকাল চেষ্টা করেছে চীনের মাধ্যমে, অর্থাৎ চীন মধ্যস্থতা করবে এবং বাইল্যাটারালি এটা সমস্যা হবে মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে, কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয় এবং সেটা কাজও দেয়নি। বাংলাদেশের ওই সময়কার পরম মিত্র ভারত এই বিষয়ে কোনো ভূমিকা রাখেনি এবং বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী জাপান তারাও আসলে কোনো ভূমিকা রাখেনি। ভূমিকা যারা রাখবার সেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন তারা রেখেছে। সাহায্য সহযোগিতা সব কিছুই তাদের করছে এবং সম্প্রতি মিস্টার ট্রাম্প প্রেসিডেন্ট হবার পরে অবশ্য সেই সহায়তায় বেশ খানিকটা ঘাটতি পড়েছে এবং এটা বাংলাদেশের জন্য একটা বড় সংকট এবং রোহিঙ্গাদের জন্য একটা কষ্টকর বিষয়, যেটা সাম্প্রতিককালে জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশ সফর করছিলেন তিনি নিজে উল্লেখ করেছেন। সো সব কথার মূল কথা যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে রাখাইন রাজ্য আজ ঐতিহাসিক এক মোড়ে দাঁড়িয়ে। একদিকে আরাকান আর্মি, ইউনাইটেড লিবারেশন আর্মি সামরিক ও রাজনৈতিক ক্ষমতা বিস্তার করছে, অন্যদিকে রোহিঙ্গা সংকট, মানবিক বিপর্যয়, আন্তর্জাতিক স্বীকৃতি এবং অভ্যন্তরীণ সাংগঠনিক চ্যালেঞ্জের মুখোমুখি। তাদের সামনে রয়েছে দুটি পথ: সাংঘর্ষিক শাসন অথবা অন্তর্ভুক্তিমূলক ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা গড়ে তোলা। বাংলাদেশ, চীন, ভারত এবং আন্তর্জাতিক মহলের উচিত বাস্তবতা অনুধাবন করে রোহিঙ্গা জনগোষ্ঠী সহ সকল সংখ্যালঘুর জন্য সুরক্ষা নিশ্চিত করে আরাকান আর্মি, ইউনাইটেড লিবারেশন আর্মির সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলা। রাখাইনের ভবিষ্যৎ শুধু মিয়ানমারের নয়, সমগ্র দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার স্থিতিশীলতার সঙ্গে যুক্ত। আমি আপনাদের ধন্যবাদ জানাই আজকের এই পডকাস্টে আমার সঙ্গে থাকবার জন্যে এবং দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে। আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।